যুদ্ধ বিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসার খবর নিতে প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউট পরিদর্শন, চিকিৎসার সহায়তার আশ্বাস। আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা হবে জাতীয় নির্বাচনের তারিখ, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েকদিনের ভেতরে, এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। রাতে 9 দিনের বেলাতেই হবে ভোট, ঘোষণা সিইসির। নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাড়া করা লোক দিয়ে দেশ চলতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনে গণতন্ত্রে ফেরার তাগিদ। চাঁদাবাজির অভিযোগে গুলশানে 5 সমন্বয়ক আটক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক সহ 3 জন বহিষ্কার। গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরো অন্তত 71 ফিলিস্তিনির। অনাহারের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 125 জনে। এবং এসি মিলানের কাছে 4-2 গোলে হারল লিভারপুল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে 2-1 গোলে জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 9:15 দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করেন। এরপর 10:26 ইনস্টিটিউট থেকে বাসভবন যমুনায় ফিরে আসেন তিনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা আহতদের সার্বিক খোঁজ খবর নেন। এ সময় তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে ও ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিং এর ওপর জোর দেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানল জারিফ ও মাসুমা। মাইলস্টোন ট্র্যাজেডির 6ষ্ঠ দিনে মৃত্যুর কোলে ঢলে পড়ে তারা। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের মরদেহ। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছায় 35 জনে। শনিবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 36 জন। এদের মধ্যে আইসিইউতে আছে 4 জন। ফাহিম ইউসুফের রিপোর্ট জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর মিছিল। 6ষ্ঠ দিনে এসে চিরবিদায় জানালো আরও 2টি প্রাণ। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ ফারহান ও মাসুমা বেগম নামে 2 জনের মৃত্যু হয়। সকাল 9:10 40% দগ্ধ অবস্থায় মৃত্যু হয় 7ম শ্রেণীতে পড়া জারিফের। স্বজনদের প্রশ্ন, এমন মৃত্যুর দায় কার? ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করছিল। ডাক্তার অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো অনেক ভালো ছিল। মানে ও বলার মতো ভাষা নাই, আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে, আর এই মানে মা বাপ কিভাবে সান্ত্বনা দিবে আল্লাহ পাকই জানে। 1 ঘন্টার ব্যবধানে 90% দগ্ধ শরীর নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাইলস্টোন স্কুলের অফিস সহকারী মাসুমা বেগম। ক্ষোভ প্রকাশ করেন মাসুমার পরিবারের সদস্যরা। আমার 2টা সন্তান, সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। আরো 35 জনের খোঁজ খবর সবাই নিছে, কিন্তু আমার ওয়াইফের খবর কেউ নেয় নাই। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আহত আরো 2 শিক্ষার্থী। দুপুরের পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে আয়ান খান ও রাফসিকে দেয়া হয় ছাড়পত্র। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরিয়ে দেয় সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এটা প্রত্যেকটা বাচ্চাদের জন্যই দোয়া রইল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, আগামী সপ্তাহের মধ্যে 10 জনকে রিলিজ দেওয়া যাবে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। আমাদের আরও অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো। আমরা পর্যায়ক্রমে কেবিনে স্থানান্তর করব রোগীগুলো, এবং কেবিন থেকে রোগীগুলোকে আমরা ছেড়ে দিব। মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ভারপ্রাপ্ত পরিচালক। সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
আজ খুলছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সোমবার পর্যন্ত ছুটি বাড়িয়েছে কর্তৃপক্ষ। এদিকে হতাহতদের প্রতি সহমর্মিতা জানাতে বিমান দুর্ঘটনার ৬ষ্ঠ দিনেও ঘটনাস্থলে ছুটে আসেন অনেকে। আর এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ৬ষ্ঠ দিনেও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শত শত মানুষের ভিড়। ঘটনাস্থল দেখতে ঢাকাসহ আশপাশের এলাকা থেকে এসেছেন অনেকে। তাদের কারো চোখে মুখে বিষণ্ণতার ছাপ, আবার কেউ নিহতদের স্মরণে আবেগপ্রবণ হয়ে পড়েন। সহমর্মিতা জানিয়ে তারা বলেন, এমন হৃদয় বিদারক ঘটনায় শোকাহত পুরো জাতি। বলার মতো কোনো ভাষা নেই। অতএব মর্মাহত অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছে। এখন তো তেমন কিছু দেখা যায় না, ফেসবুকেরটাই বেশি খারাপ লাগছে আর কি। তখন তো আগুন তো ধাও ধাও করে জ্বলছে। লোকজন আশেপাশে আসছে দেখার জন্য, একটু শোক প্রকাশ করার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। যে কোনো দুর্ঘটনার পরই কর্তৃপক্ষের টনক নড়ে মন্তব্য করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আগে থেকেই সরকারকে প্রস্তুতি রাখতে হবে। অসহায়ভাবে নিজের জীবন দেওয়া ছাড়া জনগণের কিছু করার নাই, কিন্তু আমরা তো আগে ভাগে কিছু ব্যবস্থা নিতে পারি, নেওয়া উচিত। এই বিষয়গুলো আমাদের মনে হয় মাথায় রাখা উচিত, কোনো ঘটনা ঘটার আগে যাতে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া থাকে। এদিকে রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা থাকলেও তা পিছিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে তারা। শোকের ছায়ায় ঢেকে গেছে উত্তরা মাইলস্টোন কলেজ এলাকা। দুর্ঘটনার জায়গাটি পরিণত হয়েছে শোকস্মৃতির এক নীরব প্রতীক হিসেবে। জায়গাটি দেখতে প্রতিদিন ছুটে আসছে শত শত মানুষ। ঘটনাস্থলে দাঁড়িয়ে সবার চোখে একটি প্রশ্ন, এ কেমন নির্মমতা, এ কেমন মৃত্যু। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় অকালেই ঝরে যায় নিষ্পাপ কিছু প্রাণ। সামনে রেখে গেছে বেশ কিছু প্রশ্ন। শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিধ্বস্ত হয় F7 যুদ্ধ বিমানটি। সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কিভাবে ঘটল এত বড় দুর্ঘটনা? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। বিমান বাহিনীর ফুল ফ্লেজেড যুদ্ধবিমান F7 BGI। এটি চীনের চেংদু J7 যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ, যা শত্রুপক্ষকে ধাওয়া করা কিংবা যুদ্ধক্ষেত্রে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়। 21 জুলাই ফাইটার প্রশিক্ষণের অংশ হিসেবে বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে একক উড্ডয়ন করেন পাইলট তৌকির ইসলাম সাগর। ঢাকার আকাশে কয়েক মিনিট উড়ার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় F7 যুদ্ধ বিমানটিতে। এ সময় পাইলট ঢাকা বিমানবন্দরে সর্বোচ্চ গতিতে ফিরে আসার চেষ্টা করলেও উচ্চতা হারিয়ে মাইলস্টোন কলেজে বিধ্বস্ত হয় বিমানটি। মর্মান্তিক এই দুর্ঘটনার পর পাইলটের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তবে যুদ্ধবিমান পরিচালনার সকল ধাপ অতিক্রম করেই F7 জঙ্গি বিমানের ককপিটে বসেছিলেন বৈমানিক তৌকির ইসলাম সাগর। F7 ফ্লাই করার আগে ওকে আরও অন্তত দুটো বিমান ফ্লাই করে আসতে হয়েছে। এটা তার প্রথম সোলো ফ্লাইট F7 BGI বিমানে ছিল, কিন্তু তার মানে কিন্তু এই না যে সে জীবনে কখনো সোলো ফ্লাই করেনি। সে আগে যেগুলো ফ্লাই করেছে সেগুলোতে সে সোলো ক্লিয়ারেন্স নিয়েছে, সোলো ক্লিয়ারেন্স নিয়ে তারপরে সে ফ্লাই করতে এসেছে। F7 হচ্ছে একটা ফুল ফ্লেজেড ফাইটার, যেটা দিয়ে অপারেশন করা সম্ভব, ইন্টারসেপশন করা সম্ভব। একটা ফাইটার যা যা করার জন্য কেপেবল, F7 দিয়ে সব করা সম্ভব। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে মেধাবী ও চৌকসদের পাইলট হিসেবে প্রশিক্ষিত করা হয় বলে জানান সাবেক সেনা পাইলট ও প্রশিক্ষক অবসরপ্রাপ্ত কর্নেল সোহেল রানা। প্রত্যেকটা জায়গায় তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে চেক করা হয়, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের শারীরিক স্বাস্থ্য, তাদের অন্যান্য ডিসিপ্লিন এবং অ্যাটিটিউড সবকিছু প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করা হয়। তাদের ডাক্তারি পরীক্ষা সবসময় করা হয়। বিমান দুর্ঘটনার আশঙ্কায় একজন ফাইটার বিমানের পাইলটের তাৎক্ষণিক করণীয় নির্ধারণে সর্বোচ্চ দক্ষতার সাথে প্রশিক্ষণ দেয়া হয়। আমাদের যে প্র্যাকটিস করি, এমার্জেন্সি প্র্যাকটিস, এই যে ফায়ার হলে কি হবে, কন্ট্রোল লস হলে কি হবে, ইজেকশন করতে গেলে কি করতে, এগুলো কিন্তু রিহার্সাল হয় সকালবেলা ফ্লাইং। প্রত্যেক দিন, একদিন না, প্রত্যেক দিন ইন্সট্রাক্টর স্টুডেন্টদেরকে প্রশ্ন করে, প্রত্যেকদিন প্রশ্ন করে। সাবেক পাইলট ও প্রশিক্ষকরা বলছেন, পাইলটের অদক্ষতা নয় বরং দুর্ঘটনায় পতিত হয়ে বিধ্বস্ত হয় F7 যুদ্ধ বিমানটি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভা শেষে এমনটাই জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এছাড়া চলমান অস্থিতিশীলতার জন্য বিগত সরকারকে দায়ী করার কথাও জানান তারা। বৈঠকে সুষ্ঠুভাবে ভোট আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার বিকেলে তার বাসভবন যমুনায় মত বিনিময় সভায় যোগ দেয় জাতীয় গণফ্রন্ট, এনপিপি, ইসলামী ঐক্যজোট সহ 14টি রাজনৈতিক দল। মত বিনিময় শেষে সংবাদ সম্মেলন করেন তারা। নেতারা জানান, আগামী সপ্তাহে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী কয়েকদিনের ভেতরে মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে আমি 5 থেকে 8 অগাস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সব দলের সমর্থন চেয়েছেন বলে জানান তারা। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান অনেকেই। আমরা বলেছি, যদি আপনার আইন শৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদেরকে কঠোর হস্তে দমন না করে তাহলে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে মাথাছাড়া দিয়ে উঠবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কার ততটুকুই করুন যা একটি আপাতত সুষ্ঠু নির্বাচনের জন্য উপযোগী হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, মানুষকে নির্যাতন করা না হয়। ইসলামী দলগুলোর নেতারা জানান, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় চালু নিয়ে প্রতিবাদ জানালে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রধান উপদেষ্টা। পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এক প্ল্যান, আমরা এই রকম সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ না করে, ডিসকাশন না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য মোটেই সমীচীন নয়। আমরা বলেছি, তিনি আমাদের কথা শ্রবণ করেছেন। এ সময় সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য করছে বলে অভিযোগও করেন নেতারা। বিদেশের সাথে কোনো গুপ্ত চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এগুলো আমাদেরকে উদ্বিগ্ন করছে, সেই পথে না যাওয়ার জন্য বলেছি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে ইসি প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, আগের মতো রাতে নয়, দিনের বেলাতেই ভোট হবে। আসন্ন নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে ইসি কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব তামিমের প্রতিবেদন। শনিবার সকাল 10টায় খুলনায় নির্বাচন অফিস এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিত্য নতুন চ্যালেঞ্জ আসছে জানিয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি, তাহলে হয় কি, মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের চেষ্টা থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভুল তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। এত মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এআই এর মাধ্যমে সার্কুলেট করে দিয়েছে, এটা অস্ত্রের চাইতে মারাত্মক। যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন, আপনাদের সহায়তা চাই। এদিকে আসন্ন নির্বাচনের জন্য স্থানীয় পর্যবেক্ষকদের 10 আগস্টের মধ্যে আবেদন জমা দিতে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা 2025 অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে বেসরকারি সংস্থাগুলো। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিভেদ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহকর্মী বিল্লাল হোসাইনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাকদুর আমিতি।
শনিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আমাদের ডিরেকশন যেই ঘটনা ঘটে, জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় হওয়া গণহত্যা মামলার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায় তার নিশ্চিত করতেই তদন্তে সময় লাগছে। সুষ্ঠু তদন্ত শেষে নির্ভরযোগ্য অভিযোগপত্র দেয়া হবে। নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে, এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে হয়। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। জাতীয় নির্বাচনের আগে জুলাই আগস্টে থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করার কথাও জানান উপদেষ্টা। যেহেতু আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। পুলিশের সঙ্গে রাজনৈতিক দলের বিভেদ থাকতে পারে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দলের সহযোগিতা পেলে নির্বাচন সহজ হবে। ওটা সত্যিটা প্রকাশ করে দেওয়া। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভাড়া করা লোক দিয়ে দেশ চলতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দরকার, তবে এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে দিতে হবে। এ সময় পিআর পদ্ধতিতে আপত্তি জানিয়ে তিনি বলেন, নিম্নকক্ষে পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে, ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো সম্ভব নয়। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের লেখা গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবকিছু রাতারাতি বদলে দেয়া সম্ভব নয়। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে ডায়ালগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টোতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই যত সংস্কার হয়েছে তা বিএনপির শাসনামলেই হয়েছে। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন আসছে, সেই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, যে রাজনীতিবিদ ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশনে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এবং এখনো পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে, সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিশ্বাস করে। বন্ধুরা আমার, মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়তো অনেক কিছু এখনো সম্ভব হয়ে ওঠেনি, এখনো আইন শৃঙ্খলার পরিস্থিতি ততটা উন্নত হয়নি, কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে যে আমরা কমপক্ষে শেখ হাসিনার দুর্বৃত্ত পরায়ণ কোনো প্রশাসনের দ্বারা অথবা তার আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এখানকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর নিপীড়নের শিকার হবে না, আর কখনোই তাদেরকে রিমান্ডের নামে অকথ্য অত্যাচার করা হবে না, তারা গুম খুন বিচার বহির্ভূত হত্যার শিকার হবে না। সেই ক্ষেত্রে গণতন্ত্রের যে অব্যাহত যাত্রা, সেই অব্যাহত যাত্রা রাখার ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে গুরু দায়িত্ব আছে, সেই গুরু দায়িত্ব তারা পালন করবেন এবং সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে বর্তমান নির্বাচন কমিশন গড়ে উঠবে বলে এটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যাশা করে। আপনাদের সকলকে ধন্যবাদ। বললাম তো বেড়েছে, আমি তো দর্শক, নির্বাচন কমিশনের কথা বলছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা সরাসরি ছিলাম সেখানে। বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাসান, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে যারা ভর্তি আছেন তাদের ব্যাপারে চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছি। সেখানে চিকিৎসকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যে 44 জনের মতো ভর্তি রয়েছে, প্রত্যেকেরই কিন্তু চিকিৎসা হচ্ছে। সেখানে বাংলাদেশ, ভারত, চীন এবং সিঙ্গাপুর, 4 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি টিম তারা কিন্তু কাজ করছে এবং প্রত্যেকেরই কিন্তু আলাদা কেস স্টাডি করা হচ্ছে এবং তাদের আসলে কোন ধরনের চিকিৎসা প্রয়োজন এই মুহূর্তে সেটি কিন্তু তারা বলছেন এবং সেই অনুযায়ী এখন পর্যন্ত চিকিৎসা চলছে। যদিও যাদের আসলে 50% উপরে পুড়ে গিয়েছে তাদের এই মুহূর্তে আসলে বাঁচানোটা অনেকটা কঠিন। সেক্ষেত্রে তাদের আইসিইউতে নিবিড় পরিচর্যা কেন্দ্র সেখানে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত আমরা যেহেতু খবর পাচ্ছি যে প্রায় 16 জনের মতো কিন্তু তারা ছুটি নিয়ে বাড়িতে গিয়েছেন বিভিন্ন হসপিটাল থেকে এবং গতকালকে আমরা দেখেছি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে 2 জনকে ছুটি দেওয়া হয়েছে, যারা চিকিৎসায় পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। যদিও তাদের পুড়ে যাওয়ার পরিমাণটা কিন্তু অত্যন্ত কম ছিল, ফলে তারা কিন্তু গতকালকে ছুটি দিয়েছে। দেশ বিদেশের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ছুটি দিয়ে দিয়েছেন। তো বাকি যারা রয়েছে তারা এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে এবং গতকালকে পর্যন্ত আমরা যেহেতু খবর পেয়েছিলাম যে 35 জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বাকিদের চিকিৎসার ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং গতকালকে হাসপাতালের পরিচালক যেটি বলছিলেন যে তারা কোনো ধরনের ত্রুটি করছেন না এবং সম্পূর্ণ চিকিৎসা খরচ হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করছেন এবং প্রয়োজনে তারা যত ধরনের আসলে ইনস্ট্রুমেন্ট সাপোর্ট প্রয়োজন হচ্ছে তারা কিন্তু সবটুকু দিয়ে চেষ্টা করছেন এসব রোগীদেরকে সম্পূর্ণ সুস্থ করার জন্য। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসাবে নেত্রকোনায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। রোববার সকাল 11টায় শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে এই কর্মসূচি শুরু হবে। এতে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই অভ্যুত্থানের বিপ্লবীদের স্বাগত জানাতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সেখানে আসতে শুরু করেছে। পদযাত্রা শেষে নেত্রকোনার জুলাই শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি নেতারা। অনুষ্ঠান ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে সেখানে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনাতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর রহমান, পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। তো আমি আপনাকে জানাতে চাই যে এই যে দেশ গড়তে যে এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রা সারা দেশব্যাপী কিন্তু তারা 64 জেলায় তারা এই পদযাত্রা নিয়ে তারা ঘুরছে। এরই ধারাবাহিকতায় আজকে নেত্রকোনা জেলায় এই জুলাই পদযাত্রা তারা এখানে করবেন। তো আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ। এই মাঠেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু
জাতীয় নাগরিক পার্টি যে এনসিপির যে সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চে কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পেরেছি যে হয়তো 11টার দিকে এই মঞ্চে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। তো আমরা এখানকার স্থানীয় একজন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের একজন নেতা এবং এনসিপির একজন নেতা আছেন, ওনার কাছে একটু জানবো যে আজকে এই যে জুলাই পদযাত্রার নেত্রকোনা আসছে, তো তাদের নেত্রকোনা জেলায় কি কি কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি হচ্ছে পদযাত্রা কর্মসূচি। সেটা হচ্ছে আমাদের প্রেস ক্লাব থেকে শুরু হতে পারে, সার্কিট হাউস থেকে, এবং শেষ হবে তেরিবাজার মোড়। ওইখান থেকে আবার আমরা ব্যাক করব, ব্যাক করে আবার এখানে স্টেজে আসবো। স্টেজে আসার পরে এখানে আবার ভাষণ দিতে পারে, তো জনগণের উদ্দেশ্য কিছু বলতে পারে। তো সবাই কথা বলার পরে এখানেই শেষ হবে প্রোগ্রামটা আমাদের। তো চারিদিকে সার্বিক দিক বিবেচনা করে আমরা যা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো শহরটা আমাদের একটা বেষ্টনীতে ঘেরাও করে রেখেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন যে এখানকার যারা তারা কিন্তু বলছিলেন যে এই যে জাতীয় নাগরিক পার্টি যারা বিশেষ করে সভাপতি নাহিদ ইসলাম, তিনি কিন্তু ইতিমধ্যে নেত্রকোনা সার্কিট হাউসে অবস্থান করছেন। এছাড়া হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসনিম যারা সহ কিন্তু অন্যরা আছেন। এখানে জেলার 10টি উপজেলা থেকে কিন্তু এনসিপির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে, পদযাত্রাকে কেন্দ্র করে তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার যে এনসিপির জুলাই পদযাত্রা তার সর্বশেষ পরিস্থিতি। তো আপনাকে ধন্যবাদ জিয়াউর। দর্শক, নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে 5 জন হাতে নাতে গ্রেফতার হয়েছেন। সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 নেতাকে নিজ নিজ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠন দুটি। তারেক মাহমুদ সুজনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়ি এটি। গেল 17 জুলাই রাজধানীর গুলশানের 83 নম্বর রোডের এ বাড়ি থেকে চাঁদা নিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। সেদিন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামীর কাছে 50 লাখ টাকা দাবি করে 10 লাখ টাকা আদায় করে তারা। পরে শনিবার রাতে ফের ওই বাড়িতে রিয়াদের নেতৃত্বে ওই 5 জন চাঁদার দ্বিতীয় কিস্তি ও স্বর্ণালংকার আদায় করতে গেলে সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ 5 জনকে আটক করা হয়। ওই অস্ট্রেলিয়ান প্রবাসী, ওনার নাম আবু জাফর, উনি তখন আমাদেরকে সংবাদ দেন যে সাহায্যের জন্য। তখন আমাদের একটি টিম সেখানে হাজির হয়ে ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ, সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, এবং বাকিরাও তার সহযোগী। আটক 5 জন হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, সাদমান সাদাব, সাকাদাউন সিয়াম, ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম। গ্রেপ্তার 5 জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। প্রপার একদম যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে। ওই প্রবাসী, অস্ট্রেলিয়ান প্রবাসী, তিনি বাদী একটি অভিযোগ দাখিল করছে। আমরা কিছুক্ষণের মধ্যে এটা মামলা রুজু করব। গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে সংগঠনটি। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে বহিষ্কার করেছে সংগঠনটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।